লেনিন মারা গেলেন 1924 সালে। তো 1924 সালে লেনিন শেষের দিকটা তো আমরা সবাই জানি, উনি খুবই অসুস্থ ছিলেন, প্রায় মৃত্যুর আগে বছর দেড়েক। তো একটা প্রশ্ন এখানে ওঠে যে সোভিয়েত ইউনিয়নের এই যে দর্শন চর্চা, মার্ক্সবাদ চর্চা, মার্ক্সবাদের অনুশীলন, জানি এত রকমের তর্ক বিতর্ক তখন চলছে। 1929 সালে দেবরিন এবং দেবরিনপন্থীরা তারা জয়ী হলেন। তা এই এই যে বিতর্ক, এখানে লেনিনের অবস্থানটা কি ছিল? তো এইটা কিন্তু আমাদের একটু ভালো করে বোঝা দরকার। কারণ আমরা অনেক সময় লেনিনের ধরুন তার রাজনৈতিক দল সম্পর্কে, বিশেষ করে মানে কমিউনিস্ট পার্টি সম্পর্কে তার যে অবস্থান, বিপ্লব সম্পর্কে লেনিনের যে ভাবনা, এগুলো নিয়ে আমরা সবসময় লেনিনকে বিচার করি। কিন্তু তার চিন্তার মধ্যে, তার মানসিকতার মধ্যে যে আরও কতগুলো দিক ছিল, সেটা কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। এই কথাটা বলতে গেলে যেটা প্রথম ভাবার দরকার সেটা হচ্ছে, লেনিন যখন এই বিপ্লবের পরে উনি যখন নেতৃত্ব দিচ্ছেন সোভিয়েত ইউনিয়নে, প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র, এবং আমরা সবাই জানি একটা অসম্ভব প্রতিকূল কঠিন পরিস্থিতির মধ্যে উনি নেতৃত্ব দিচ্ছেন, এবং গোটা বলশেভিক পার্টিকে তিনি সেখানে এই কাজে কর্মযজ্ঞে তিনি নিয়োগ করছেন, তারা নিয়োজিত হচ্ছে, এগুলো সব ঠিক। কিন্তু লেনিনকে এই কাজটা করতে গিয়ে আমরা হয়তো খেয়াল করি না, লেনিনকে কিন্তু প্রবল বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। সেই বাধা বিপত্তিটা এসছিল কিন্তু বলশেভিক পার্টির ভেতর থেকে, বলশেভিক পার্টির অভ্যন্তরে। তারা কারা? যেমন ধরুন বুখারিন, তরুণ বুখারিন এবং বুখারিনের অনুগামীরা, তারা অনেকেই, শুধু বুখারিন নন, তার সঙ্গে যুক্ত ছিলেন আরও অনেকে। যেমন প্রোলেট কাল্ট বলে একটা গোষ্ঠী তৈরি হয়েছিল সেই সময় বলশেভিক পার্টির মধ্যে, সাংস্কৃতিক গোষ্ঠী, এরা বুখারিনের অনুগামী, এরকম আরও অনেক 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 নাম বলা যায়। এরা সকলেই কিন্তু একনিষ্ঠভাবে বলশেভিক পার্টির সদস্য, একনিষ্ঠভাবে তারা মার্ক্সবাদের প্রতি তাদের যে দায়বদ্ধতা বা আনুগত্য, সেই নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু তাদের মার্ক্সবাদ ভাবনা, সেটাকে কিন্তু লেনিন কোনো দিনই অনুমোদন করেননি। তাদের মার্ক্সবাদ ভাবনাটা কী ছিল? তাদের মার্ক্সবাদ ভাবনাটা ওই পর্বে, যখন প্রথম সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি হচ্ছে, সেই ভাবনাটা ছিল এই রকমেরই, যে মূলত দুটো কথা সেখানে বলা হতো, এবং এর সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত হচ্ছে বুখারিনের 1924 সালে প্রকাশিত হলো এবিসি অফ হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম, আরেকটা বড় বই হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম। এবং এই বুখারিনের এই বইগুলোকে সেই সময় এটা ছিল অবশ্য পাঠ্য। বুখারিনের এই বই পড়েই প্রায় বলা যেতে পারে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির তাদের যে বৌদ্ধিক বলতে পারেন বিকাশ, সেটা হয়েছিল বুখারিনের এই বই পড়ে। এগুলোকে মোটামুটি ধরা হতো যে মানে কি বলবো, সবচেয়ে প্রামাণ্য বিশ্লেষণ মার্ক্সবাদের। তো যে কথা আমি বলছিলাম, এখানে দুটো জিনিসকে উল্লেখ করার মতো, এবং এই দুটো জিনিস কিন্তু লেনিন একেবারেই অনুমোদন করেননি। এবং এই ব্যাপারে বলা যেতে পারে লেনিন অনেকটা একঘরেই তিনি হয়ে পড়েছিলেন। সে দুটো জিনিস কি? একটা হচ্ছে যে সোভিয়েত ইউনিয়নে 1917 সালে যে বিপ্লব হয়ে গেল, সেই বিপ্লবের পর পৃথিবীতে একটা নতুন যুগের সূচনা হলো। সেই যুগ হচ্ছে প্রলেতারীয় সংস্কৃতি, প্রলেতারীয় সমাজ ব্যবস্থা, ইত্যাদি ইত্যাদি। তো তা যদি হয়, প্রলেতারিয়াতের নিজস্ব সংস্কৃতি, প্রলেতারিয়াতের নিজস্ব দর্শন, এইটাকে যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে প্রাক প্রলেতারীয় যে দর্শন, প্রাক প্রলেতারীয় যে ভাবনা, অর্থাৎ যেটাকে আমরা সাধারণভাবে বলে থাকি যে ধনতান্ত্রিক পৃথিবীর যে ভাবনা, বুর্জোয়া সমাজ যা কিছু তৈরি করে গেছে, সেগুলোকে আর গুরুত্ব দেবার বা আমল দেবার কোনো কারণ নেই। এবং তারা একটা কথা বললেন যে আমাদের একটা বিশুদ্ধ প্রলেতারীয় সংস্কৃতি আমাদের তৈরি করতে হবে।
তার জন্য আমাদের ছেড়ে ফেলতে হবে প্রাক প্রলেতারীয় সব কিছু। বুঝতে পারছেন, এটা একটা জঙ্গি বস্তুবাদী ভাবনা। এটা হচ্ছে এক। আর দুই হচ্ছে, এই বুখারিনের হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম আমরা যদি পড়ি, বুখারিনের এবিসি অফ হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম যদি আমরা পড়ি, তাহলে দেখব যে সেখানে, এবং বুখারিন এবং তার ভাবনা চিন্তার যারা অনুগামী ছিলেন একটা বিরাট অংশ বলশেভিক পার্টির মধ্যে, তারা এটাই মনে করতেন যে মার্ক্সবাদ মানে হচ্ছে বস্তুবাদ, এবং বস্তুবাদ মানে হচ্ছে যে আমাদের জ্ঞানের উৎস হচ্ছে ওই প্রকৃতি জগৎ, প্রকৃতি ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, এইটা দিয়ে আমি সব কিছুকে বিচার করতে পারব। অর্থাৎ যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব যে একেবারে গোড়ার দিকে আকসেলরোদের সঙ্গে দেবরিনের যে ঝগড়াটা শুরু হয়েছিল, সেই ঝগড়াটাই কিন্তু গড়াতে চলল, এবং বুখারিন প্রলেটস্কাল গোষ্ঠীর যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা, এবং এরা সকলেই ছিল খুব তরুণ, বলা যেতে পারে তরুণ জঙ্গি, অল্প বয়স, মাথা গরম এদের সবারই। তো এরা সকলেই মনে করছেন যে আমাদের একটা বিশুদ্ধ প্রলেতারীয় সংস্কৃতির জন্য লড়াই করতে হবে, আমাদের একটা বিশুদ্ধ বস্তুবাদী দর্শন তৈরি করতে হবে, এখানে ভাববাদের কোনো জায়গা নেই, চেতনার কোনো প্রশ্ন নেই, সবটাই আমাদের ওই রকমভাবে, ওই মিলিটেন্ট মেটেরিয়ালিস্ট যারা, তারা যেভাবে ভাবতেন আমরা ওইভাবেই ভাবব। তো লেনিনের এখানে কি অবস্থান ছিল? লেনিন এই দুটি ভাবনার কোনোটিকেই তিনি কিন্তু গুরুত্ব দেননি। লেনিন আগাগোড়া যেটা বলেছিলেন যে প্রলেতারিয়েতকে নিজস্ব সমাজ ব্যবস্থা তৈরি করতে হবে ঠিকই, কিন্তু বিশুদ্ধ প্রলেতারীয় সংস্কৃতি বলে কোনো কিছু হয় না, যেটা নাকি প্রলেটকাল গোষ্ঠী বলার চেষ্টা করছেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ প্রলেতারিয়েত হচ্ছে মানব সভ্যতার যা কিছু শ্রেষ্ঠ ফসল, তার উত্তরাধিকারী হচ্ছে প্রলেতারিয়েত। সুতরাং প্রলেতারিয়েত তার নিজস্ব সমাজ সংস্কৃতি তৈরি করতে গিয়ে প্রাক প্রলেতারীয় সব কিছুকে তারা বর্জন করবে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা আত্মঘাতী ভাবনা। তিনি এইটে একেবারে খারিজ করে দিলেন, এবং এই ব্যাপারে প্রলেটকাল গোষ্ঠীর যারা সমর্থক ছিলেন তাদের সঙ্গে লেনিনের তীব্র বিতর্ক হয়েছিল। লেনিন কিন্তু এটাকে কখনো অনুমোদন করেননি। দুই, লেনিন ছিলেন গভীরভাবে মার্কসের যিনি পূর্বসূরি হেগেল, লেনিন ছিলেন হেগেলের একজন অতি গভীর পাঠক, এবং বারবার করে লেনিন এটা বলার চেষ্টা করেছেন তার বিভিন্ন লেখাপত্রে। যখন এইসব বিতর্কগুলো চলছে, তিনি বলার চেষ্টা করেছেন যে তোমরা মার্কস বলছো, মার্কসকে বুঝতে চাইছো, মার্কসকে বুঝতে গেলে মার্কসের পূর্বসূরি হেগেল, তাকে খুব ভালো করে বুঝতে হবে। তোমরা যদি হেগেল ভালো করে না বোঝো, এবং হেগেল হচ্ছে একজন ভাববাদী দার্শনিক, কিন্তু হেগেলের ভাববাদী দর্শনের মধ্যেই এমন অনেক কিছু রয়ে গেছে যেটাকে মার্কস ব্যবহার করেছিলেন তার নিজস্ব দর্শন সৃষ্টি করার জন্য। সেই জন্য হেগেলকে উপেক্ষা করে, ভাববাদকে উপেক্ষা করে তোমরা কিন্তু মার্ক্সবাদে পৌঁছতে পারবে না, মার্ক্সবাদের মূল কথাটাই তোমরা ধরতে পারবে না। এবং হেগেলের দর্শনের, হেগেলের চিন্তার মূল কথাটাই হচ্ছে চেতনার প্রশ্ন, চেতনা, বিষয়বাদ, যাকে আমরা ইংরেজিতে বলি সাবজেক্টিভিটি, কনসিয়াসনেস, এই জায়গাগুলোকে যদি আমরা ধরতে না পারি, আমরা যদি যান্ত্রিকভাবে শুধুমাত্র ওই প্রকৃতি জগৎ, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, বস্তু জগৎ, এর ওপরে যদি আমরা গুরুত্বটা দিই, তাহলে কিন্তু আমরা যথার্থ প্রলেতারীয় সমাজ, যথার্থ সমাজতান্ত্রিক সমাজ আমরা কিন্তু গড়ে তুলতে পারবো না। এবং এইটাই অর্থাৎ যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব লেনিনের ভাবনা চিন্তা কিন্তু অনেকটাই ছিল, অনেকটাই আমি বলবো দেবরিনের ভাবনা চিন্তার কাছাকাছি। এবং এইরকম একটা অবস্থা হয়ে লেনিন 1924 সালে তিনি মারা যাচ্ছেন। 1929 সালে দেবরিন এবং তার অনুগামীরা বিজয়ী হচ্ছেন, এবং আপাত দৃষ্টিতে মনে হবে যে হ্যাঁ, যে বোধ হয় তাহলে শেষ পর্যন্ত লেনিন যেভাবে ভেবেছিলেন, দেবরিন যেভাবে ভেবেছিলেন, সেই ভাবনা, সেই ভাষ্যই মার্ক্সবাদের, ওই যে ভাষ্য যেটা যান্ত্রিক বস্তুবাদী ভাষ্যর বিরোধী, সেই ভাষ্যটাই বোধহয় প্রাধান্য পাচ্ছে। এটা আপাত দৃষ্টিতে এমনটাই মনে হওয়াটা স্বাভাবিক 1929 সালের দিকে যদি আমরা লক্ষ্য করি।
কিন্তু সেটাও থাকলো না। কেন থাকলো না, কি ঘটে গেল, তারপরে কি বিরাট পরিবর্তন হয়ে গেল লেনিনের মৃত্যুর পরে, সেইটা কিন্তু এবার আমাদের একটু ভালো করে তথ্যগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখব যে সেখানে যা ঘটেছিল তারপরে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল যে সোভিয়েত ইউনিয়নে, লেনিনোত্তর সোভিয়েত ইউনিয়নে, লেনিন পরবর্তী সোভিয়েত ইউনিয়নে যে রাজনৈতিক ঘটনাস্রোত, তার সঙ্গে জড়িয়ে গেল সোভিয়েত ইউনিয়নে মার্ক্সবাদ চর্চার ভবিষ্যৎ। মার্ক্সবাদ কীভাবে অনুসৃত হবে, মার্ক্সবাদ কীভাবে অনুশীলিত হবে, সেটাকে নির্ধারণ করে দিতে শুরু করল সোভিয়েত ইউনিয়নের রাজনৈতিক যে ঘটনাবলীর যে গতি প্রকৃতি, সেই ঘটনাবলী কোন দিকে এগোচ্ছে সেটাই স্থির করে দিল সোভিয়েত ইউনিয়নে মার্ক্সবাদ চর্চার ভবিষ্যৎ।